আচ্ছা, আমরা শুরু করি। তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস 7:30 শুরু হওয়ার কথা, আমরা 7:38 শুরু করছি। আমার পরিচয়টা দিয়ে নেই একটু হালকা করে। আমার নাম গাজী মুফতি আহমেদ। এটা আমার একটা পচা ছবি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে পড়াশোনা করছি। আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস নিব। আচ্ছা, আমাদের ক্লাসে তোমরা যারা যারা আছো, রুকাইয়া আছো আপাতত, এবং যারা যারা পরবর্তীতে আসবে, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমাদের ক্লাসে তাহলে আমরা শুরু করি। চতুর্থ অধ্যায় পড়বো আজকে আমরা। বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মানে কি বুঝছো? বাংলাদেশের ইকোনমি। এই যে আমাদের বাংলাদেশ, কত সুন্দর একটা দেশ। এই দেশটার মধ্যে কত ধরনের মানুষ না, কত ধরনের মানুষের কত ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা, কাজ, ব্যবসা বাণিজ্য, তাই না? কত কিছু আছে না? এগুলো সব কিন্তু আমাদের অর্থনীতি। অর্থনীতি মানে কি? আমাদের টাকা পয়সা এবং যত ধরনের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত জিনিসপত্র আছে, সবকিছুর একটা মেইন জিনিস হচ্ছে অর্থনীতি, মানে ইকোনমি। আমরা ইংলিশে বলি হচ্ছে অর্থনীতিকে ইকোনমি। যেমন আমরা বলি হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে কি? যারা হচ্ছে আমাদের বাংলাদেশের বড় বড় নেতা, তারা যে কাজ টাজ করে, এগুলো কি বলা হয়? রাজনীতি। আর অর্থনীতি মানে হচ্ছে এই টাকা পয়সা নিয়ে যেসব ধরনের সরকারি সরকারি নীতিগুলা, সরকারি যে আদেশ অধ্যাদেশ নিষেধ, এগুলোই হচ্ছে অর্থনীতি। আচ্ছা, আমরা এখন শুরু করব। তাহলে অর্থনীতি মানে বুঝতে পেরেছি আমরা, মানে বাংলাদেশের যে টাকা পয়সা বিষয়ক যে সমস্যাগুলো আছে, বা যে সমাধানগুলো আছে, বা যে নিয়ম কানুন গুলো আছে, বা টাকা পয়সা নিয়ে যেসব ব্যাপারগুলো আছে, সবকিছু হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্তর্ভুক্ত। বুঝেছি আমরা, রুকাইয়া? রুকাইয়া, আমরা কি বুঝতে পেরেছি অর্থনীতি কি? জি স্যার। ভেরি গুড গার্ল। আমরা তাহলে শুরু করে দিই। আচ্ছা, তাহলে অর্থনীতি পড়বো আমরা আজকে। আহ এইটা সিলেক্ট করে দিতে হবে, সুবিধা হবে। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। দেখো, প্রথম প্রথম লাইন পড়তে না পড়তে এমসিকিউ পেয়ে গেলাম। কি জীবন! হ্যাঁ, এত প্রশ্ন, এত উত্তর সব পেয়ে যাচ্ছে খালি। বাংলাদেশের অর্থনীতি মূলত কি নির্ভর? কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু শিল্প কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে। আমাদের দেশে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে মানে কি জানো? মানে হচ্ছে আমাদের যে মেইনলি তো আমরা কৃষি নির্ভর, তাও যে গার্মেন্ট শিল্পটা আছে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আছে, বা গার্মেন্টস যে মানুষ এত ইমপ্রুভ করছে, এই জন্য বলছে কি বিকাশ লাভ করেছে, মানে উন্নত হয়েছে আমাদের এই গার্মেন্ট শিল্পটা। তুমি দেখবে বাইরে যে আমাদের আত্মীয় স্বজন থাকে না, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে যে তাদের ওখানে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ লেখা কাপড় চোপড় যায়। কেন বলতো? এই যে বাংলাদেশের যে গার্মেন্টস গুলো আছে, এগুলো এখন অনেক কম দামে তাদেরকে প্রোডাক্ট সেল করে। এই জন্য বিদেশিরা বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে বিদেশে বিক্রি করে অনেক ইনকাম করে। এই জন্য কি লেখা আছে? আমাদের দেশে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শ্রমজীবী মানুষের জীবনে অসমতা না ঘুচলেও তাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। এর মানে হচ্ছে যারা শ্রমজীবী, মানে যারা কষ্ট করে বা শারীরিক শ্রম করে, তাদের জীবনে যে অসমতা, অসমতা মানে হচ্ছে তাদেরকে যে সমান চোখে দেখা না দেখা, মানে তাকে ছোট করে দেখা, এই জিনিসটা সম্পূর্ণভাবে না মিটে গেলেও তাদের জীবনে কিছুটা ভালো পরিবর্তন হয়েছে। এই লাইনটার মানে এটাই বোঝাচ্ছে। এরপর দেখি, আমরা পড়ি, অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশেও জাতি টিকে থাকতে পারে না। দেশ থেকে বেকারত্ব, দারিদ্র্য দূর করতে পারলে দেশের জনগণ উন্নত জীবন যাপন করতে পারবে। এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সেই বিষয়ে জানতে পারবো। এর মানে কি? এই যে আমাদের এখানে কত গরিব মানুষ আছে, কত মনে করো যে বেকার মানুষ আছে, চাকরি নাই, পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না, এদের মন কি, মানে এরা কি মন খারাপ না? এদের কষ্ট পাচ্ছে না এরা? এই জন্য তারা কি যে উন্নত জীবন যাপন করতে পারছে না। উন্নত জীবন যাপন মানে কি বলতো? মানে হচ্ছে একটা ভালো গাড়ি কেনা, একটা বাড়ি কেনা, যখন যেটা মন চায় সেটা খাওয়া, এটাকে বলা হয় উন্নত জীবন যাপন, ড্রিম লাইফ। আমাদের সবার ড্রিম লাইফ আছে, তাই না? তুমি বড় হয়ে কি হতে চাও, রুকাইয়া? ডক্টর। ভেরি গুড। তুমি ডক্টর হলে কিন্তু আমাকে ফি জিজ্ঞাসা করে দিবে, বলেছিলে কিন্তু লাস্ট ক্লাসে। ঠিক আছে, আমরা এখন দেখি এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো, দেখে রাখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো থেকে যে আমরা সিকিউ প্রশ্ন করি না, সৃজনশীল, এখান থেকে কিন্তু আসলে গ আর ঘ প্রশ্নগুলো আসে। তোমরা এই জন্য এগুলো একটু ভালো মতো দেখে রাখবে, এই টপিক গুলো। যেমন আমরা এখান থেকে শিখবো বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবন বর্ণনা করতে পারবো, গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবো, শহর ও গ্রামের তুলনা করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক প্রধান খাতগুলো বর্ণনা করতে পারবো, এটা বর্ণনা করতে পারবো, এটা বর্ণনা করতে পারবো, এই যেগুলো, এগুলো সব বর্ণনা করতে পারবে, এবং এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অর্থনৈতিক জীবনধারা পড়বো, পার্ট 1 ও 2।
কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। এই দেখেছো, এই যে ক নাম্বার প্রশ্নে কিন্তু এটা আসবে, সৃজনশীলের ক নাম্বার, যে কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠী অর্থনৈতিক জীবনধারা বলে। মানে কোন সমাজ বা জনগোষ্ঠী মানে কোন সমাজের যে মানুষগুলো আছে তারা সাধারণত বা তারা বেসিক্যালি যে কাজগুলো করে তাদের ইনকাম করে তাদের জীবন চালায় তাকেই ওই সমাজের মানে সেই সমাজটার জনগোষ্ঠী অর্থনৈতিক জীবনধারা বলে। যেমন দেখো কি লেখা আছে, বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিজীবী, মানে গ্রামের বেশিরভাগ মানুষই কি করে, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, কৃষি কাজ করে খাওয়া দাওয়া করে, কৃষি কাজ করে তাদের সংসার চালায়। এই জন্য সেখানকার অর্থনৈতিক জীবনধারা হচ্ছে কৃষিকাজ। এরপর দেখো জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। দেখেছো, আমি বললাম না, এটা লেখা আছে। উৎপাদিত ফসলের একটি অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থ সংসারে অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। মানে তারা যখন তাদের ক্ষেতে এই যে ফসল উৎপাদন করে, ভাত সরি চাল চাল উৎপাদন করে বা ধান উৎপাদন করে, ধান থেকে চাল হয়, গম উৎপাদন করে, এরপর বেগুন, এরপর তোমার টমেটো, এরপর আরো অনেক কিছু উৎপাদন করে না, এগুলো থেকে তারা কি করে নিজেদের জন্য কিছুটা রেখে দেয় তারা যদি খেতে পারে। আর বাকিটা যেন কি করে, বাকিটা বাজারে বিক্রি করে দেয়। এই জন্য এখানে কি লিখেছে, বাড়তি। বাড়তি মানে হচ্ছে যেটা তোমার হয়ে গেছে তার থেকে একটু বেশি বাড়তি, বা একটু বেশি বা অনেক বেশি। বাড়তি শস্য উৎপাদন, শস্য মানে ক্রপস বা ওই যে ফসল যেগুলো উৎপাদন করে তারা দেশবাসীর কি ভাই খাদ্যের যোগান দেয়। খাদ্যের যোগান দেয় মানে হচ্ছে খাদ্যের ব্যবস্থা করে দেয়, খাদ্য বিক্রি করে দেয়, বেশিটা যেটা হয় সেটা কি করে বিক্রি করে দেয়। পাইকারি যে বিক্রেতা আছে সেটা কিনে নিয়ে যায় এবং বাজারে বিক্রি করে দেয়। আমরা যে বাজারে খাই না, এটা কিন্তু এভাবে আসে না, এটা আসে কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে বিক্রি করে তারা কৃষকের কাছে যে কিনে নেয় এগুলো, এরপর এসে আমাদের কাছে বিক্রি করে। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। একইভাবে শহর অঞ্চলের শ্রমিক, এখন দেখো গ্রাম অঞ্চলের মানুষ কৃষিকাজ বেশি করে, আবার শহর অঞ্চলে যারা একটু মনে করো যে গরিব মানুষ বা একটু লো ইনকামের মানুষ, তারা কি করে, শ্রমিক করে বা এই যে মানে তোমার দিনমজুরি করে, বিল্ডিং এ কাজ করে, এরা হচ্ছে শহর অঞ্চলের শ্রমিক। শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। এর মানে বুঝেছো, মানে শিল্পপতি যারা আছে, শিল্পপতি মানে কি, যারা কোটিপতি বলি না আমরা, কোটিপতি অনেক বড় লোক, এরা হচ্ছে শিল্পপতি। আর চাকরিজীবী মানে হচ্ছে যে আমাদের বাবা মা যেমন চাকরিজীবী। ব্যবসায়ী মানে কি, আমাদের বাবা মা তো সব অনেকে ব্যবসায়ী আছে না, তাদের অর্থনৈতিক জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। মানে তাদের যে জীবনধারাটা আছে, তারা যে বেঁচে আছে খাওয়া দাওয়া করছে, তাদের জীবনটা কিন্তু আসলে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি শিল্প কেন্দ্রিক। মানে দেখো শিল্প মানে কি, শিল্প মানে হচ্ছে স্পেসিফিক কোন একটা কাজ। এজ লাইক আমি যদি একটা উদাহরণ দিই, আমি যদি বলি তোমাকে যে পাট শিল্প, পাট শিল্প মানে পাট নিয়ে যত ধরনের কাজ করা হয় ওই বাংলাদেশে সব কিন্তু পাট শিল্পের অন্তর্ভুক্ত। যেমন পাট বানানো, পাট বিক্রি করা, সেই পাটকে প্রসেস করা, পাট সংগ্রহ করা, এগুলো সব কিন্তু পাট শিল্পের অন্তর্ভুক্ত। এখন ধরো কেউ পাটের ব্যাগ বানায়, পাটের ব্যাগের ব্যবসা করে, তাহলে সে কোন ধরনের শিল্পের সাথে জড়িত, পাট শিল্পের সাথে জড়িত না। এই জন্য কি রাখা আছে, একইভাবে শহরাঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও কি কেন্দ্রিক, শিল্প বা ব্যবসা কেন্দ্রিক। আচ্ছা, দেখি তো এরপরে কোনো এমসিকিউ আছে কিনা। একটা এমসিকিউ এসে পড়েছে, দেখবো এমসিকিউটা কে পেরে বস হয়ে যায় আমাদের আজকের ক্লাসে। দেখি এটা কি পারবে রুকাইয়া, 1 নাম্বার এমসিকিউটা। রুকাইয়া 1 নাম্বার এমসিকিউটা বলো তো। কোন সমাজ বা জনগোষ্ঠী জীবিকা নির্বাহের অর্থনৈতিক কর্ম। অর্থনৈতিক কর্মকাণ্ড, ভেরি গুড। এটা কিন্তু একটা বস, এটা কিন্তু গুড স্টুডেন্ট লেভেলের প্রশ্ন ছিল, তুমি কিন্তু পেরে গিয়েছো। এটা কিন্তু একটা গুড স্টুডেন্ট লেভেলের প্রশ্ন ছিল। আমি মনে হয় দাগ দিতে ভুলে গিয়েছি আজকে, হ্যাঁ দাগ দিতে ভুলে গিয়েছি, লাইন আন্ডারলাইন করতে ভুলে গিয়েছি। এটা গুড স্টুডেন্ট লেভেলের প্রশ্ন ছিল, তুমি কিন্তু পেরেছো। তুমি এখন তাহলে গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো, কংগ্রেচুলেশন। এরপর দেখি 2 নাম্বারটা পারবে কেমনে। 2 নাম্বারটা মনে হয় বস স্টুডেন্ট লেভেলের প্রশ্ন, দেখি তো পারে কিনা। শিল্প ও ব্যবসা। কি বললেন, শিল্প ও ব্যবসা, বাংলাদেশের শহর অঞ্চলের মানুষ অর্থনৈতিক জীবন। ভেরি গুড। তাহলে গুড স্টুডেন্টের খেতাব, সরি এটা তো বস লেভেলের প্রশ্ন, বস লেভেল স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছে রুকাইয়া, কংগ্রাচুলেশন, ভেরি গুড। দেখি তো এরপরে, ও আর এমসিকিউ নেই, এরপরে পেজে চলে যাই আমরা।
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ মানে কি জানি? গ্রামীণ মানে হচ্ছে গ্রামের যে অর্থনীতিটা আছে, গ্রামের যে টাকা পয়সার বিষয়টা আছে, গ্রামের যে ইনকাম হয়, খরচ হয়, মানুষ মানুষকে ধার দেয়, মানুষের জীবন চলে, এই সব নিয়ে কি অর্থনীতি করছি আমরা। আর গ্রামীণ অর্থনীতি মানে গ্রামের এই যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় কি? গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। তুমি গ্রামে গেলেই দেখবে যে গ্রামে বেশিরভাগই ক্ষেত থাকে, একটু পরপরই ক্ষেত, এখানে ক্ষেত ওখানে ক্ষেত, এখানে ফসল চাষ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন, মানে তারা যে ইনকাম করে, তারা যে তাদের জীবন চালায় বা তাদের সংসার সামলায়, এগুলো কিভাবে? এই কৃষিকাজের মাধ্যমে। এমনকি যাদের নিজস্ব জমি নেই, মানে যাদের নিজের কোনো জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে জীবন নির্বাহ করে। মানে যাদের কোনো নিজের জমি নেই তারা কি করে? অন্যের জমিতে চাষাবাদ করে, চাষাবাদ করে কিছু টাকা সেই জমির মালিক তাকে দেয়, এবং কিছু টাকা কি করে তারা নিজের কাছে রাখে। এবং আমরা যে বলি না বর্গা দিব, বর্গা, এই বর্গাদাররাই এই জমিতে চাষ করে, তাদেরকে বর্গা বলা হয়, বর্গাদার বলা হয়। যারা অন্যের জমিতে চাষ করে তাদেরকে কি বলা হয়? বর্গাদার। মনে রাখবে কিন্তু। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল। কতগুলো এমসিকিউ পেয়ে যাচ্ছি, আমি যেগুলো আন্ডারলাইন করছি ওগুলো আন্ডারলাইন করতে ভুলবে না কিন্তু। সেই কারণে বাংলাদেশকে কি বলা হয়? কৃষি নির্ভর দেশ বলা হয়। তোমাকে খ নাম্বার আছে না, এখান থেকে খ নাম্বার প্রশ্ন করতে পারে, মানে অনুধাবনমূলক প্রশ্ন, যে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় কেন, তখন কিন্তু এই যে এটুকু লিখবে, তাহলে ভালো করবে। আচ্ছা, কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, ছুতার, মুদি হিসাবে তাদের জীবিকা নির্বাহ করে। মানে কৃষিকাজ ছাড়াও গ্রামের যে মানুষগুলো আছে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিভাবে বলতো? এই যে কয়েকজন কি করে? জেলে করে, মানে জেলের মানে চাষাবাদ করে, জেলের কাজ করে। কয়েকজন তাঁতি, তাঁতি মানে কি? যে শাড়ি বানায় বা যে সুতা দিয়ে কাপড় চোপড় বানায়, তাকে তাঁতি বলে। কামার মানে কি? কামার কুমার হচ্ছে যারা তোমার মাটি দিয়ে হাড়ি পাতিল মানে বা ওই যে লাঠি গোটা বা এগুলো বানায়, তাদের কি কি বলা হয়? কামার বলা হয় বা কুমোর বলা হয়। আর তোমার আর কি আছে? ছুতার না? সুতার মানে কি বলতে পারবে? সুতোর মানে হচ্ছে, আমি তোমাকে বলি, মাঝে মধ্যে দেখো না ওই যে কাঠ কাঠ চাষে যে কিছু লোক দেখবে, যে তোমাদের বাসায় যদি ফার্নিচারের কাজ হয় দেখবে কাঠ চাচাচাচি করছে, বা কাঠকে পিস পিস করে সুন্দরভাবে কাটছে একবার ছোট ছোট করে, এবং ওনারা হচ্ছে ছুতোর। মানে ওই যে আমরা যে দরজা বানাই না, দরজা, এই দরজার জন্য যে কাজগুলো যারা করে তারা হচ্ছে মিলি ছুতোর। মানে কাঠটাকে সুন্দর সুন্দর করে কাটে একবার পিস পিস করে বা ছোট ছোট করে, মানে মাঝে মধ্যে যারা ডিজাইন করে তারা হচ্ছে ছুতোর। এরা এখন বাংলাদেশে খুব কম দেখা যায় এই কাজটা। মেনলি কামার কুমারী এই কাজটা করে, বুঝেছো? যেন ছুতোরে খুব একটা দেখা যায় না। আর মুদি, মুদি হিসাবে, সরি এটা মনে হয় মুচি হবে, এখানে মুদি লিখেছে, বা মুদিও হবে। মুদি মানে তো আমরা জানি সবাই, মুদি দোকানদার আছে। আর এখানে মুদি মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার আহ মুদি মানে বোঝাচ্ছে এখানে, বলো তো কি? এটা কিন্তু আবার ওই যে ইন্ডিয়ার মুদি ভেবো না, এটা হচ্ছে মুদি দোকান যেটা সেটা বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো, তাহলে ছুতোর মানে তো আমরা বুঝেছি। কৃষিকাজ ছাড়াও তাহলে গ্রামের মানুষ এই কাজগুলো করে আর কি। কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরগঞ্জে ছোটখাটো ব্যবসা করে, এটা কিন্তু সত্য কথা। তুমি গ্রামে গেলে দেখবে কিছু কিছু লোক দোকান দিয়ে ব্যবসা করছে এরকম। এতে সবাইকে নিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। এর ফলে ফসলের উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। দেখেছো কি লিখেছে? যে বর্তমান কৃষিতে আধুনিক যে যন্ত্রপাতি গুলো আছে, আধুনিক যন্ত্রপাতি কেমন? এই যে ট্রাক্টর, এরপর তোমার বিভিন্ন ধরনের আহ মানে চাষ করার জন্য যে যন্ত্রপাতি গুলো আছে সেগুলো কি লিখেছে, যে সেগুলো যন্ত্রপাতি ব্যবহার এবং উচ্চ সার, সার মানে কি জানো? এই যে আমাদের তোমার দেখবে যারা মনে করো কৃষি কাজ করে না, চাষ করে না মাটি, তারা করে কি, যদি ভালো মতো ফসলগুলো ফলে এই জন্য বিভিন্ন ধরনের তোমার সার প্রয়োগ করে। সার হচ্ছে তোমার এক ধরনের ঔষধ বলতে পারো। এটা তুমি ন্যাচুরালি বানাতে পারবে, মানে প্রাকৃতিক ভাবে বানাতে পারবে। আর একটা হচ্ছে তুমি বাজারে কিনতে পাওয়া যায়, ওটাও দিতে পারবে। ন্যাচুরালি বানাতে হলে হচ্ছে তোমার লাগে, ধরো বিভিন্ন ধরনের পচনশীল দ্রব্য যেগুলো, যেমন তোমার গোবর, এরপর হচ্ছে তোমার হাঁস মুরগির রক্ত বা মাংস, বা মনে করো যে তোমার বিভিন্ন ধরনের ফসল, মানে ফসলের উচ্ছিষ্ট অংশ, মানে যেগুলো মানে একটু ময়লা জিনিসগুলো আছে না, ওগুলো মিশিয়ে এছাড়াও কিছু মানে প্রোডাক্ট পাওয়া যায়, ওগুলো দিয়ে পাউডার দিয়ে এরপর বানায় এই সারটা। এগুলা মাটিতে প্রয়োগ করলে হয় কি, মাটি তোমার নিজের সর্বোচ্চটা দিতে পারে এবং মাটি অনেক উর্বর হয়। তো মাটি উর্বর হওয়ার ফলে ফসলটা ভালো হয়। আর কীটনাশক মানে হচ্ছে, কীট মানে হচ্ছে পোকা, আর নাশক মানে হচ্ছে
মানে এগুলাকে মারার জন্য যে যে ওষুধটা, সেটাকে বলা হয় নাশক। তার মানে কীটনাশক মানে হচ্ছে পোকামাকড় যে আমাদের সব ফসলে উঠে, ওই পোকামাকড় গুলো মারার জন্য একটা ওষুধ প্রয়োগ করা হয়, সেটাকে বলা হয় কীটনাশক। আর উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ মানে হচ্ছে যে বীজগুলো অনেক মানে অনেক ফলন হয়। অ্যাজ লাইক আমি তোমাকে বলি, ধরো তুমি একটা বীজ প্রয়োগ করো, বা যে বিচি আমরা যেটাকে বিচি বিচি বলি, ধরো শশার বিচি তুমি একটা ফসলে দিলে বা একটা জমিতে দিলে, তো তুমি 100 করে শশা পাচ্ছ 100টা বিচি দেওয়ার জন্য। আর তুমি যদি উচ্চ ফলনশীল বীজ দাও বা উচ্চ ফলনশীল শশার বিচি দাও, তাহলে যেন কি হবে, তুমি দিবে হচ্ছে 150টা বিচি ফালাবে, কিন্তু তোমার শশা উঠবে কয়টা, 200টা 300টার মতো উঠবে। এর কারণ কি, ওই বীজগুলো কি বা বিচিগুলো কি অনেক উচ্চ উচ্চ ফলনশীল, মানে অনেক হাই প্রোফাইল। আচ্ছা, এর ফলে ফসলের উৎপাদন শুধু বাড়েনি, গ্রামের অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, সাথে তৈরি করেছে পরিবেশ ঝুঁকি, গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার উপর প্রভাব পড়েছে। এটা কিন্তু আসলে সত্য কথা। এই যে কত ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে, এই কীটনাশক গুলো সবগুলো কিন্তু আসলে প্রাকৃতিক ভাবে বানানো যায় না, বা বানানোটা একটু টাফ। তো মানুষ করে কি, মানে বাইরে থেকে কিনে নিয়ে আসে। তো বাইরে থেকে যখন কিনে নিয়ে আসে, সেগুলো যদি বেশি মাত্রায় প্রয়োগ করে দেয়, তাহলে ফসলের তো ক্ষতি হয়। আবার যখন তোমার অনেক বৃষ্টি পড়ে, এই কীটনাশক গুলো ধুয়ে যায়, এবং ধুয়ে বড় বড় নদী নালায় চলে যায়। আর নদী নালায় যে মাছগুলো থাকে, সেই মাছগুলো এই কীটনাশক খেয়ে মারা যায়। বুঝতে পেরেছো? এই জন্য এখানে লিখেছি কি, যে সেইগুলোর সাথে সাথে তৈরি করছে কি, পরিবেশ ঝুঁকি তৈরি করছে এগুলো, এবং গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সমূহ সামগ্রিক জীবনযাত্রা প্রভাব, এবং এগুলো গ্রামের মানুষের লাইফের উপর ইম্প্যাক্ট করছে। অবশ্যই ইম্প্যাক্ট করছে। কারণ দেখো, তুমি যদি দেখো যে একটা মানুষ ভালো ভালো ফসল বানাচ্ছে এবং ইনকাম করতে পারছে ভালো, তাহলে তার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। সে মনে করো আগে 10 টাকা দিয়ে চিপস খেতো, এখন সে 50 টাকা দিয়ে আইসক্রিম খায়, এরকম একটা, বুঝতে পারছো? বুঝতে পেরেছো বিষয়টা? সেরকম মানে তার জীবনযাত্রা উন্নত হচ্ছে। এই দেখো, কুমার মাটির পাতিল তৈরি করছে, দেখছো? এই যেটা হচ্ছে কুমারের ওয়াইফ, দেখছো? কুমারের ওয়াইফ কি হেল্প করছে তার হাজবেন্ডকে, কি ভালো মানুষ। আচ্ছা, দেখো, জেলে জাল দিয়ে মাছ ধরছে, আর তাঁতি কাপড় বুনছে। তাঁতি কি করছে? কাপড় বুনছে। এই যে আমরা সুন্দর সুন্দর শাড়ি পরি না, লেহেঙ্গা পরি না, এগুলো কি করে? এগুলো সব এই তাঁতিরাই করে। আচ্ছা, এই যে একটা এমসিকিউ এসে পড়েছে আবার, দেখি 1 নাম্বার এমসিকিউটা কে পারে। এটা কিন্তু একটা গুলিস্টন লেভেলের প্রশ্ন। দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত। ভেরি গুড রুকাইয়া, তুমি তো গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো আবারও। ভেরি গুড। দেখেছো, যেগুলো ধরছে ওগুলো কিন্তু আসছে পরীক্ষা, দেখেছো? যে যে এমসিকিউ তে আসছে, যেগুলো আমরা পড়ছি কিন্তু। এই জন্য ভালো মতো পড়বে। 2 নাম্বারটা দেখি কে পারে, সুন্দর করে বলে দাও। জেলে, তাঁতি, কামার, কুমার, ব্যবসায়ী প্রভৃতির পেশায় নিয়োজিত থেকে। ভেরি গুড। আজকে দেখি রুকাইয়া একবারে 100-এ 100 পাচ্ছি খালি। রুকাইয়া আজকে কি হলো? রুকাইয়া রুকাইয়া কি বস হয়ে যাচ্ছে? বস লেভেলের স্টুডেন্ট হয়ে গিয়েছো তুমি এটা পেরে। ভেরি গুড। 3 নাম্বারটা দেখি পারো কিনা। হা হা হা। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভেরি গুড রুকাইয়া, আবারও বস লেভেলের স্টুডেন্ট খেতাব অর্জন করে দিচ্ছে। 4 নাম্বার দেখি পারে কিনা রুকাইয়া। 4 নাম্বারটা মনে হয় একটু টাইপ কঠিন, পারবে হবে, ইনশাল্লাহ পারবে রুকাইয়া। রুকাইয়া ফর্মে আছে, খালি 6 মাসে। কৃষিতে প্রযুক্তির সঠিক ব্যবহার ও পরিবেশ সুরক্ষা। ভেরি গুড। আল্লাহ, তুমি তো লেজেন্ড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো এখন। এই কোশ্চেনটা আছে না, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, কেন জানো? কারণ এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এগুলো হচ্ছে হাই লেভেল থিঙ্কিং লাগে, বুঝেছো? এগুলো হচ্ছে সবাই পারে না, যারা হচ্ছে মাথার মধ্যে অনেক বুদ্ধি, ক্রিয়েটিভ থিঙ্কিং অনেক বেশি, তারাই পারে। 5 নাম্বারটা পেরে দেখিয়ে দাও তুমি যে আসলে বস। কৃষিতে এটা পারবে? কৃষিতে প্রযুক্তি ব্যবহৃত সময়। বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধি। ভেরি গুড কাইয়া, ভেরি গুড। তুমি তাহলে সবগুলোতেই পেরেছো, এবং তুমি নিজেকে লেজেন্ড স্টুডেন্ট লেভেলে নিয়ে গিয়েছো। কংগ্রেচুলেশন। আমরা এর পরের পেজটায় চলে যাই। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, মানে গ্রামীণ যে অর্থনীতিটা, সেটা আমাদের বাংলাদেশে কি ধরনের গুরুত্ব রাখে, কি ধরনের ইম্পর্টেন্ট, কেন আমাদের এটা প্রয়োজন, এখন আমরা এটা পড়বো। বা আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে। আর গ্রামের মানুষই এর উৎপাদক। উৎপাদক মানে যে এটাকে বানায় বা তৈরি করে। এই যে আমাদের খাদ্য, আমরা যে ভাত খাচ্ছি, একটু পর পর যে পোলাও খাচ্ছি, মাকে যে বলি মা পোলাও রান্না করে দাও, এছাড়াও যে আমরা খাওয়া দাওয়া করি, এগুলো কোথা থেকে আসে? গ্রাম থেকে আসে, কৃষি কাজ থেকে আসে। চাল কোথা থেকে আসে? ধান থেকে আসে। ধানকে ফলায় কৃষক, ফলায়। এরপর তোমার শশা খাই, লেবু খাই, এগুলো কোথা থেকে আসে? ফসল থেকে আসে না? গ্রামগঞ্জের জমি থেকে আসে না? কারা করে? কৃষকরা এগুলো বানায়। এই জন্য তাদেরকে কি বলা হয়েছে? গ্রামের মানুষরা এর উৎপাদক। উৎপাদক মানে যে এটাকে বানাচ্ছে বা ফসল ফলাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে। দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষি খাত।
এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এখানে তোমার এটা কিন্তু তোমার যে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিকাজ, এটা বলতে কি বুঝো? এখন জিনিসটা ভালো মতো বুঝো, ইম্পর্টেন্ট দিয়ে বুঝো এটা। দেশে যে শিল্প আছে, শিল্প কি বলে বললাম যে একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি, মানে ধরো পাট শিল্প যেটা খালি পাট নিয়ে কাজ করে। এরকম পোশাক শিল্প আছে যারা পোশাক নিয়ে কাজ করে, যে শিল্পটা বা যে ইন্ডাস্ট্রিটা। দেন মনে করো যে কাঁচ শিল্প আছে, মোবাইল বা প্রযুক্তি শিল্প আছে, দেন তোমার মেকআপ ইন্ডাস্ট্রি আছে। এরকম কত ইন্ডাস্ট্রি আছে না, বা ইন্ডাস্ট্রি বাংলা হচ্ছে শিল্প আর কি। তো দেশের শিল্পের কাঁচামাল, কাঁচামাল মানে কি আমি তোমাকে বুঝাই। ধরো তুমি যদি একটা চিপস খাও, তাহলে সেটা কি হবে? পটেটো চিপস হবে। তো পটেটো চিপসের যে আলু, তুমি যে পটেটোটা খাচ্ছ সেটা কি ভাজা খাচ্ছ না তুমি? তো সেটা কিন্তু আসলে কাঁচামাল না, সেটা হচ্ছে রেডি প্রোডাক্ট। এটার কাঁচামাল কি জানো? এটার কাঁচামাল হচ্ছে বাজার থেকে যে আলু সংগ্রহ করলাম না, যেটাকে আমরা ভাজবো এরপর চিপস বানাবো, সেই কাঁচা আলুটা, সেটা হচ্ছে কাঁচামাল, মানে র ম্যাটেরিয়াল বলি আমরা এটাকে, কাঁচামালকে। মানে কোন জিনিসের যেই একবারে যে ফার্স্ট ফর্মটা, সেটাকে বলা হয় কাঁচামাল। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কি করবে, পোলাও খাবে, হ্যাঁ, পোলাও মাংস খাবে বা বিরিয়ানি খাবে। এখন এই যে বিরিয়ানি তুমি খাবা, তোমার তো মজা লাগবে ভালোই, কিন্তু এই বিরিয়ানিটা আসলো কোন জায়গা থেকে? এটাকে রান্না করতে হয়েছে। রান্না করার জন্য কি করতে হয়েছে? চাল কিনতে হয়েছে। এই চাল বা এই চালের আগে যে ধান ছিল, সেই ধানটা হচ্ছে এটার কি, র ম্যাটেরিয়াল, মানে কাঁচামাল। মানে সব, মানে মেইন যে উৎস থেকে জিনিসটা আসে সেটাকে বলা হয় কাঁচামাল। বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দেই। ধরো যে তুমি যে আরেকটা উদাহরণ দেই। ধরো তুমি যে রাবার ইউজ করো, এই রাবারটা তো তুমি সুন্দরভাবে ইউজ করতে পারছো, কারণ রাবারটা সুন্দরভাবে বানানো আছে। এই রাবার তো প্রথমে বানানো ছিল না। এটা প্রথমে রাবার একটা গাছ আছে, রাবার গাছ থেকে সেই রাবারটা কেটে নেয়, কেটে সুন্দর করে একটা শেপ দেয়, সেই শেপ দিয়ে এরপর তোমার কাছে পাঠানো হয় কালার করে। এই জন্য তুমি রাবারটা ইউজ করতে পারো। সুতরাং এই রাবারের কাঁচামাল কোনটা? ওই যে রাবার গাছের যে রাবারটা পেলো, ওই রাবার হচ্ছে এটার কাঁচামাল, মানে র ম্যাটেরিয়াল, মানে যেটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটা, সেটা। আচ্ছা, তো দেশের শিল্পের যে কাঁচামাল গুলো আছে না, এগুলোর মেইন উৎস জানো কি? গ্রামীণ কৃষি খাত। কেন? এই দেখো পড়বো আমরা। অর্থাৎ দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। আচ্ছা, কেন গ্রামীণ কৃষি খাত, এটা আমি একটু বলি। দেখো গ্রামে গঞ্জে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই যে যেমন আমি চিপস বানাচ্ছি, চিপস বানানোর জন্য আমার কি লাগছে? আলু লাগছে। এই আলুটা আমরা পাচ্ছি কি? ওই গ্রাম থেকে পাচ্ছি। এরপর ধরো যে আমাদের যদি রাবার বলি, এই রাবারটা আমরা কোথা থেকে পাচ্ছি? গ্রাম থেকে পাচ্ছি। এরপর সে আমরা ঢাকায় এনে এগুলোকে প্রসেস করে এরপরে আমরা সুন্দরভাবে একটা আকার দিচ্ছি। তো এরকম করে যেই ম্যাটেরিয়াল গুলো আমরা কাঁচামাল পাচ্ছি, সেগুলো কোথা থেকে পাচ্ছি? গ্রাম থেকে পাচ্ছি। এরপরে কি লিখেছে? এইভাবে গ্রামীণ অর্থনীতি এখন আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে। মূল ভিত্তি মানে কি? মানে মেইন বেস, মানে এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই দেখো বাজার করছে মানুষ, দেখেছো? এই যে বাজার করছে, মিষ্টি কুমড়া নিয়ে বসেছে, ওই কিনে বসে কুমড়া নিয়ে বসেছে, এই লাউ লাউ নিয়ে বসেছে, ওই যে টাকা দিচ্ছে, দামাদামি করছে, ভাই 10 টাকা কম রাখেন, ভাই 10 টাকা, না ভাই রাখবো না রাখবো না। এরপর ওই যে ওখান থেকে মাছ বিক্রি করতেছে, ওই দেখেছো যে মাছ বিক্রি করছে, মাছ বিক্রি করছে, দেখেছো? ইয়াম্মি মাছ, ইলিশ মাছ মনে হয়, এটা খেতে মজা হবে হয়তো। এরপর ও কি করছে? যে কলা বিক্রি করছে, যে ভাই আপনার কলা নেন, অনেক ভালো কলা, নেন নেন। এরপর যে ওই যে বিক্রি করছে, ওই যে আর মাথায় কি দেখো, ওই যে চাল নিয়ে ঘুরছে, দেখছো বাজারে। এই যে ওই ওকে টাকা দিচ্ছে, বলছে ভাই একটু কমায় রাখেন, ভাই কামাবে না কমাবে না, এরকম। গ্রামের একটি হাট, হাট মানে কি? গ্রামে সপ্তাহে 2 দিন বা 3 দিন অনেক বড় একটা বাজার বসে, সেটাকে হাট বলা হয়। আচ্ছা, বাংলাদেশের শহরে অর্থনীতি, মানে বাংলাদেশের যে শহরের যে অর্থনীতি গুলো, এতক্ষণ আমরা কি পড়লাম? গ্রামের অর্থনীতি পড়লাম। এখন আমরা পড়বো শহরের অর্থনীতি। আচ্ছা, তাহলে পড়া যাক। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। তাহলে বুঝো, বাংলাদেশের যে মোট মানুষ, যতগুলো মানুষ থাকে, তার প্রায় 30%, মানে 30% মানুষ কোথা থাকে? শহর অঞ্চল, মানে শহরের যে জায়গাগুলো সেখানে বাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ, খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ। এইসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা উপজেলা শহরে বসবাসকারী মানুষের সাধারণত অফিস আদালত ও শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসা বাড়িতে সহায়তাকারী হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার মানে বাংলাদেশের ঢাকা শহর সহ যত ধরনের ইম্পর্টেন্ট শহরগুলো আছে, যেমন চট্টগ্রামের নগরী শহর, এরপর শিল্প শহর মানে নারায়ণগঞ্জের শহরগুলো, খুলনা, বাস করে অনেক মানুষ। এবং তারা কিভাবে তাদের ইনকাম করে? তারা তাদের অফিস আদালত করে এইসব এলাকায়, শিল্প কারখানায় চাকরি করে এখানে, ব্যবসা বাণিজ্য সব ঢাকা শহরে, যানবাহন চালায় সব ঢাকা শহরে। এরপর নানান ধরনের কাজ করে, দিনমজুরি করে। দিনমজুরি মানে যারা দিনে খেটে খায়, কাজ করে খায়, তাদেরকে দিনমজুর বলে। যেমন লেবার আছে না, লেবার, এরা কিন্তু দিনমজুর।
ও বাসা বাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরে জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বসবাস করে, মানে হচ্ছে যাদের শহরে যারা থাকে তাদের মধ্যে যারা বড়লোক বা টাকা পয়সা ভরপুর তারা কি করে নগরীর অভিজাত এলাকা, অভিজাত মানে কি মানে হাইফাই এলাকা, ওরে এই গাড়ি টাড়ি বাড়ি সব আছে, হ্যাঁ এরকম একটা অবস্থা, মানে গুলশানে বাস করে, ধানমন্ডিতে বাস করে, এরকম অবস্থা। এরা হচ্ছে এখানে বাস করে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব জায়গায় বাস করে। আবার এমসিকিউ পেয়ে গিয়েছি, দেখি এমসিকিউটা কে পারে। 1 নাম্বারটা বলো তো কি হবে রুকাইয়া? কৃষি থেকে। ভেরি গুড রুকাইয়া, ভেরি গুড। রুকাইয়া তো আজকে খালি 6 মেরে যাচ্ছে দেখছি পর পরে। ভেরি গুড, গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো এই কুইজটাতে। আবারও 2 নাম্বারটা পারো কিনা দেখবো। পারবে না এটা? কি পড়েছিলাম, গ্রামীণ কাঁচামাল। কৃষি খাত। ভেরি গুড, ভেরি গুড, তুমি তো দেখি আজকে সব পারছো। হঠাৎ প্রশ্ন ফাঁস হয়ে গেছে নাকি আবার? আল্লাহ। দেখি 3 নাম্বারটা কে পারে। ওয়াও, তুমি কিন্তু মাত্রই বস স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। ভেরি গুড, কংগ্রেস। দেখি এটা পারো কিনা। এই, পারবে না এটা? শ্রেণীভিত্তিক চাহিদা অনুযায়ী পরিকল্পিত অবস্থান ব্যবস্থা গড়ে তোলা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে লেজেন্ড স্টুডেন্ট খেতাব অর্জন করে নিয়েছো, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ জানো? কারণ এগুলো হচ্ছে হাই থিঙ্কিং, মানে অনেক চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবে এগুলো। এগুলো পরীক্ষায় একটা মিনিমাম তো একটা বেশি থাকবেই, 5-6টা থাকবে এরকম। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো? এই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। তোমরা তো এই যে লেকচারশিট পেয়ে যাবে, তাও তোমাদের সমস্যা নেই, বা তোমরা চাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আর লেকচারশিট তো পাবে আশা করি। তো টেনশন নাই, এটা ইম্পর্টেন্ট, আমি তো লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আমরা পরের পেজ চলে যাচ্ছি। আচ্ছা, বা ভাড়া ভাড়া বাসায় থাকে, এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় বাস করে, এটাও কিন্তু সত্য কথা। বস্তি এলাকা মানে হচ্ছে একটু নিম্ন এলাকা আর কি, বুঝতে পেরেছো? মানে এই অবস্থা ভালো না খুব একটা। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যা কম নয়। ভাসমান মানে মানুষ, যেমন মানুষের মানুষের সংখ্যা কম নয় মানে বুঝছো, মানে যারা এক জায়গায় বেশি দিন থাকে না, বা অস্থায়ী ভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চ ঘাট ইত্যাদি আটকা দেয়। মানে অনেকে আছে যাদের থাকার জন্য নির্দিষ্ট কোনো ছায়া বা বাসা নেই, তারা কি করে ফুটপাতে ঘুমায়, তারপর তোমার পার্কের বেঞ্চে ঘুমায়, তারপর রেল লাইনের আশেপাশে যে বেঞ্চ গুলো থাকে সেখানে ঘুমায়, লঞ্চ ঘাটে ইত্যাদিতে রাত কাটায়। বেঁচে থাকার জন্য তাদেরকে কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয়। তারা বেঁচে থাকার জন্য কি করে, কোনো না কোনো জীবিকা, জীবিকা মানে তোমার কোনো না কোনো মাধ্যমে নিজের পেটের সংস্থান বা নিজের খাদ্যের সংস্থান করে থাকে। সংস্থান মানে হচ্ছে খাদ্যের খোঁজ করা এরকম। আচ্ছা, তারা অনেক কষ্টে থাকে আসলে বেঁচে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সহ সবাই মিলেই শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে। মানে শুধু শিল্পপতি কিন্তু একা না, বা শিল্পপতি একা না, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই কিন্তু শহরের অর্থনৈতিক জীবনকে কি করে, সচল রাখে। তোমাকে এখান থেকে একটা ঘ নাম্বারের প্রশ্ন আসতে পারে, বুঝেছো? যে আহ শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে শহরে অর্থনৈতিক জীবনকে সচল রাখে, ব্যাখ্যা করো, বা তুমি কি এর সাথে একমত নাকি, কেন, কারণ দাও, বা যুক্তি দর্শন করো। এটা কিন্তু আসতে পারে, বুঝেছো? এই জন্য এটাকে একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। যদি এমন প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখবে? প্রথমত বলবে যে প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার, যে হ্যাঁ সবাই মিলে সচল রাখে। এরপরে কি লিখবে? যে কিভাবে রাখে, শিল্পপতি কিভাবে সচল রাখে, ব্যবসায়ী ব্যবসায়ী কিভাবে শহরের জীবন সচল রাখে, চাকরিজীবী কিভাবে রাখে, পেশাজীবী কিভাবে রাখে। এক লাইন করে লিখবে। এরপরে যে 2 থেকে 3 নাম্বার প্যারাতে একটু ব্যাখ্যা করবে তাদের কাজগুলো কি, কিভাবে তারা করে। তারপর 4th প্যারাতে যে একটা ফিনিশিং দিবে সুন্দর করে। রুকাইয়া, সৃজনশীল তো লিখতে পারো তাই না রুকাইয়া? আমি পারলে যদি আমি সময় পাই তাহলে একদিন সৃজনশীলের উপর ক্লাস নেবো, কিভাবে সৃজনশীল লিখতে হয়। কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখছো? সবাই গার্মেন্টস এর কাজ করতে, শাড়ি বানাচ্ছে, যে আমরা সুন্দর সুন্দর শাড়ি পরি, লেহেঙ্গা পরি না, এই যে এই আপুরা আন্টিরা বানাচ্ছে, দেখেছো? কষ্ট করে বানাচ্ছে। আন্টির সাথে সাথে দেখা, এই আন্টির সাথে দেখা হলে আমার সালাম দিয়ে দিবে তাকে। আচ্ছা, শহরে অর্থনীতির গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরে মানুষের জীবনধারার পার্থক্য
কিছুটা কমে এসেছে। বাড়ছে গ্রাম ও শহরে একে অপরের উপর নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল। আসলে কিন্তু সত্য। তুমি দেখবে তোমার কোনো গ্রামের মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি বলে যে ঢাকায় নিয়ে যাবো তাকে দেখাতে। তাকে দেখাতে কই নিয়ে যাব? ঢাকায় নিয়ে যাব। সাইফুল মাত্র আসলে নাকি সাইফুল? জি স্যার। তোমার অপেক্ষা করছি এতক্ষণ আমরা দুজন মিলে, তুমি আসলে না। আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলেছি। সমস্যা নেই, তুমি ক্লাস শেষে থেকেও আমি তোমাকে একটু উপর একটু দেখাই দিব যেটুকু আমরা বাদ দিয়েছে। এখন যেখান থেকে পড়ছি ওখান থেকে একটু দেখো, হ্যাঁ? কত নম্বর অধ্যায়? এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে। তাছাড়া উঠতি বড় লোকরা সবাই শহরেই থাকে, ফলে মোট উৎপাদনে শহরে অর্থনীতির ভূমিকা অনেক। মানে উঠতি বড় লোক মানে বুঝো, যারা মনে করো বড় লোক না বা আস্তে আস্তে বড় লোক হচ্ছে, তো তারা কি করে শহরেই থাকে, মানে শহরে আরাম পায়। শহরে সবকিছু মানে পাওয়া যায় সব জায়গায়। একটা তুমি ফোন দিয়ে একটা কিছু অর্ডার দিলে তাদের এসে পড়বে। এখন অনলাইনেও আমাদের খাবার এসে পড়ে। আমি যদি ফোন দিই তাহলে এখনই আমাকে ফুড পান্ডায় খাবার দিয়ে যাবে। তো এইসব বিষয়গুলোর জন্য শহরে মানুষ বেশিরভাগই থাকে, বুঝতে পেরেছো? ফলে জাতীয় অর্থনীতি মানে এই যে পুরো বাংলাদেশের যে ইকোনমিটা, বাংলাদেশের যে টাকা পয়সার বিষয়টা, অর্থনীতিটা, সেটা শহরে জনগণের ভূমিকায় দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখান থেকেও ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে, বুঝছো? প্রশ্ন আসতে পারে যে জাতীয় অর্থনীতিতে শহরে জনগণের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এর সাথে তুমি কি একমত কিনা ব্যাখ্যা করো। কেন বা কেন না? বাংলাদেশের অর্থনৈতিক খাত সমূহ পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কি কি? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী মানে বুঝাচ্ছি, প্রবাসী মানে হচ্ছে যারা আমাদের এই বাংলাদেশ থেকে বিদেশ চলে গিয়েছে এবং বাংলাদেশে তো আমাদের মা বাবা ভাই বোনদের টাকা পাঠাচ্ছে, তাদেরকে বলা হয় প্রবাসী। প্রবাসী মানে কি তাহলে? যারা হচ্ছে আমাদের এই বাংলাদেশি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিন্তু তারা এখন কোথায় থাকে? বিদেশ থাকে এবং বিদেশ থেকে দেশে টাকা পাঠায়, তাদেরকে বলা হয় প্রবাসী। তো তাদের প্রেরিত অর্থ, মানে তারা যে টাকাটা পাঠায় সেটা একটা বড় ভূমিকা রাখে এবং অনেক ইম্পর্টেন্ট সেটা। আমরা সেটাকে বলি হচ্ছে রেমিটেন্স। হ্যাঁ, এটা আমাদের দেশের অর্থনীতিতে সব থেকে বেস্ট ভূমিকা রাখে। এই রেমিটেন্স না থাকলে বাংলাদেশের ইকোনমি একদিনই ধ্বংস হয়ে যেত। কিন্তু রেমিটেন্স আছে, এই জন্য বাংলাদেশের ইকোনমি এখনো বেঁচে আছে। কৃষি। প্রাচীনকাল থেকে এই দেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এই দেশের বেশিরভাগ মানুষের জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। তাহলে কি করলাম আমরা কৃষি নিয়ে? যে প্রাচীন কাল থেকে এই দেশের অর্থনীতিতে কৃষি ভূমিকা মুখ্য। শুধু এখন থেকেই না, সেই যে আমরা পড়েছি না রাজা বাদশাহ ছিল বাংলাদেশে, এই এই রাজা ছিল, এই রাজা ছিল, তাদের সময় থেকে কিন্তু কৃষিটা অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক ভূমিকা রেখেছে। আচ্ছা, কারণ তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু যে স্যার, এই যে এখানে যে লেখা যে রবি শস্য, এই রবি শস্যটা কি আসলে? তো রবি শস্য হলো রবি ফসল বা চৈতালি ফসল বা রবি খন্দ্র, মানে এটা হচ্ছে এমন এক ধরনের ফসল যেটা গ্রীষ্মকালে মানে রোপণ করা হয় বা চাষ করা হয়, এবং পরবর্তী গ্রীষ্মকাল মানে এইবার এইবার গ্রীষ্মকাল, যেমন এখন গ্রীষ্মকাল, এখন আমি এগুলো চাষ করব এবং পরবর্তী গ্রীষ্মকালে এটা আমি ফসলটা তুলবো, এটা বলা হয় রবি শস্য। আচ্ছা, আর রবি মানে হচ্ছে সূর্য। তো এখানে সূর্যের উপর ভিত্তি করে এটা বানানো, মানে যখন গরম বেশি হবে তখন এটা চাষ করা শুরু করতে হবে। আচ্ছা, মৎস্য চাষ মানে তো বুঝবে মাছ চাষ। বনজ সম্পদ মানে হচ্ছে এই যে গাছপালা, এরপর পাহাড় পর্বত আছে, এগুলো হচ্ছে বনজ সম্পদ। এই যে একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, আল্লাহ এই এমসিকিউটা লুকিয়েছিল, দেখেছো? নারুটোর মতো লুকিয়েছিল এমসিকিউটা। এই দেখো, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? 20%। ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে খালি আজকে। লাইনটা আন্ডারলাইন করে রাখবে, আমি যেগুলো আন্ডারলাইন করছি ওগুলো আন্ডারলাইন করে রাখবে কিন্তু তোমাদের বইতে। শিল্প, কারখানায় উৎপাদিত দ্রব্য সামগ্রী। কারখানা মানে হচ্ছে ফ্যাক্টরি। আমরা যে বড় বড় যে আমরা যে জুস খাই, এই যে ম্যাঙ্গো জুস খাই, ফ্রুটিকা খাই, এরপর ফ্রুটো খাই, এগুলো যে কোথা থেকে আসে? ফ্যাক্টরি থেকে আসে না? ফ্যাক্টরিতে বানায় না? সেই ফ্যাক্টরির বাংলা নাম হচ্ছে কারখানা। কারখানাতে উৎপাদিত, উৎপাদিত মানে বানা, যে সেটাকে বানানোর পরে যেটা হয় সেটাকে বলা হয় উৎপাদিত। সামগ্রী মানে জিনিসপত্র। বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ মানে হচ্ছে জ্বালানি। যেমন হচ্ছে যে
তোমার বিভিন্ন ধরনের অ্যাসিড যেমন গ্যাস, এগুলো হচ্ছে খনিজ সম্পদ। দালান কোঠা বা অবকাঠামো, দালান কোঠা মানে হচ্ছে এই যে আমাদের যে বাড়ির বাসা বাড়ির দালান কোঠা দেখছো। অবকাঠামো মানে হচ্ছে, অবকাঠামো নির্মাণ মানে হচ্ছে রাস্তাঘাট, এগুলো এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। তাহলে বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী কি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। পাট কেন, সরি সরি, তো পাট কেন, পাটের মাধ্যমে ব্যাগ বানানো যাচ্ছে, পাটের মাধ্যমে বাংলাদেশ বিদেশে এটা রপ্তানি করতে পারছে। এবং চামড়াজাত দ্রব্য মানে হচ্ছে এই যে আমরা যে চামড়ার মানি ব্যাগ ইউজ করি, মেয়েরা চামড়ার ব্যাগ ইউজ করে, চামড়ার জিনিসগুলো ইউজ করে না, এগুলো জন্য এগুলো হচ্ছে চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই যে যারা বিদেশে তোমার দেখবে জ্যাকেট পরে না, তারা কিন্তু বেশিরভাগ চামড়ার জ্যাকেট পরে যাতে শীত কম লাগে। এছাড়া রয়েছে কাগজের কল। কাগজের কল মানে যেখান থেকে কাগজ উৎপাদন হয় বা কাগজ বানানো হয়। তৈরি পোশাক শিল্প মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস, মানে রেডিমেড যে কাপড় চোপড় গুলো আমরা পরি, আমরা বাইরে থেকে 42, 44, 46 সাইজের কাপড় চোপড় কিনে নিয়ে আসি না, এগুলো হচ্ছে রেডিমেড কাপড়। আসবাবপত্র তৈরির কারখানা মানে যেখান থেকে আসবাবপত্র বানানো হয়, ফ্যাক্টরি। চিনি কল মানে যেখান থেকে চিনি আসে, সেই ফ্যাক্টরি। অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, পেট্রোল, এরকম পেট্রোলের যেখান থেকে আসে এটা পেট্রোল। রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প ও ঔষধ শিল্প ইত্যাদি। ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে আমাদের অর্থনীতির একটি প্রধান খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরের চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, আমদানি মানে হচ্ছে কিছু প্রোডাক্ট আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসি। যেমন আমরা বাংলাদেশে যেসব প্রোডাক্ট গুলো কম, ওগুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসি। উদাহরণস্বরূপ যদি বলি আমি তোমাদেরকে, যেমন বাংলাদেশে যে মাঝে মধ্যে আমরা আগে ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে আনতাম, এর কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বেশি থাকতো, এই জন্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে আনলে দাম কমে যেত। এরপর তোমার আরো অনেক কিছু আছে আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসি। উদাহরণস্বরূপ বলি যে আপেল বলো, যদি যখন তোমরা যখন যে আপেল ফল কিনতে যাও কি বলে, অস্ট্রেলিয়ান কমলা, এগুলো কি আমরা আসলে বিদেশ থেকে কিনে নিয়ে আসি, আমদানি করি। আর সেটাকে বলা হয় আমদানি, মানে বিদেশ থেকে যদি আমরা কোনো কিছু কিনি সেটাকে বলা হয় আমদানি। আবার যেসব আমরা বিদেশে পাঠাই সেগুলো বলা হয় রপ্তানি, যে লেখা আছে। যেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন হয় তা একটি অংশ বিদেশে রপ্তানি করি। এই যে দেখছো, মানে যেভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের রপ্তানির সাথে সাথে, মানে এই যে আমরা যে পাঠাচ্ছি বিদেশে, তখন আমাদের বৈদেশিক আমাদের যে বিদেশে যে টাকাগুলো থাকে, মানে ডলার যে আমরা ইনকাম করি, এগুলো আমাদের বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশের অর্থনীতিকে অনেক প্রভাব ফেলে এবং সেগুলো হুড় হুড় করে বাড়ে বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি তোমাকে। ক নাম্বার যে কৃষি পড়লে, খ নাম্বার পড়লে শিল্প, গ নাম্বার পড়লে ব্যবসা বাণিজ্য, এবং ঘ নাম্বার পড়বে হচ্ছে সেবা খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এগুলো যে পড়ছে এখান থেকে সবগুলো থেকেই গ আর ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে, স্পেশালি গ নাম্বার প্রশ্নগুলো আসতে পারে। সুতরাং মনে রাখবে সবগুলো থেকে গ নাম্বার প্রশ্নটা আসতে পারে। যে কোনো একটা টপিক তোমাকে উদ্দীপকে রেখে দিবে, ওখান থেকে গ নাম্বার প্রশ্নটা আসবে। সেবা খাত, যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা। আচ্ছা, হ্যাঁ, ব্যাংক, বীমা। বীমা মানে হচ্ছে ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স মানে তো জানোই তোমরা আশা করি। ইন্স্যুরেন্স মানে হচ্ছে, ধরো তুমি তো জানো না আসলে তুমি কবে মারা যাবা। তো কিন্তু তুমি যদি চাও যে না, আমি মারা যাওয়ার পরে যদি আমার পরিবারের মানুষজনকে কষ্ট না পেতে হয় বা তাদের যদি টাকা পয়সার সমস্যা না হয়, তাই আমি এখন থেকে কিছু টাকা একটা জায়গায় দিয়ে যাব, যাতে আমি মারা যাওয়ার পরে তারা এর থেকে বেশি টাকা বা এই সম পরিমাণ টাকা আমার পরিবারকে দিয়ে দেয়। এটাকে বলা হয় বীমা বা ইন্স্যুরেন্স কোম্পানি বলা হয়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই কাজ করে। জনপ্রশাসন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে এই যে বাংলাদেশের যে আহ, সরকারি কাজগুলো হয়, এগুলো হচ্ছে জনপ্রশাসনের আন্ডারে সরকারি কাজগুলো হয়। আইন শৃঙ্খলা বাহিনী মানে তো বুঝোই, এগুলো হলো সেবা খাতের উদাহরণ, মানে এগুলো সার্ভিস দিয়ে থাকে, এগুলো কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করে না, সব কি সার্ভিস বিক্রি করে। সার্ভিস আর প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে। প্রোডাক্ট হচ্ছে যেটা তুমি হাতে দেখতে পারবে, যেমন তুমি একটা ক্যালকুলেটর কিনতে চাও, এটা তুমি হাতে ধরে দেখতে পারবে, সেটাকে বলা হয় প্রোডাক্ট। আর সার্ভিস কোনটা, যেটা তুমি দেখতে পারবে না। যেমন তুমি ডাক্তারের সেবা, ডাক্তার যে তোমাকে চিকিৎসা দেয়, এটা তুমি দেখতে পারো না কিন্তু। ডাক্তার যে তোমার দাঁতটা ফালিয়ে দিল, এরপর তোমার নতুন দাঁত লাগিয়ে দিল, এটা কিন্তু দেখতে পাচ্ছ না। এই জন্য সেটাকে বলা হয় সেবা। এই জন্য প্রোডাক্ট মানে হচ্ছে যেটা তুমি দেখতে পারবে, ধরতে পারবে। আর সার্ভিস মানে হচ্ছে যেটা তুমি ধরতে পারবে না কিন্তু অনুভব করতে পারবে। যেমন তুমি যে এসি বাতাস খাও, এটা কি তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি অনুভব সার্ভিস নিতে পারছো। এই জন্য। আচ্ছা, যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এই সেবা খাতটি তত শক্তিশালী। মানে যে দেশে জনগণকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেই দেশের সেবা খাত বেশি ইম্পর্টেন্ট বা ভালো। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যে বলেছিলাম, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বিরাট ভূমিকা রাখে, তবে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা ততটা না থাকলেও কি হয়,
ততটা না থাকলেও যারা দেশের অর্থনীতির মূল স্তম্ভ, স্তম্ভ মানে বাংলাদেশের মূল ভিত্তি, মানে তাদের জন্য বাংলাদেশের অর্থনীতিটা সুন্দরভাবে বেঁচে আছে, এটা বোঝাচ্ছে। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা এই খাতগুলো কোনটি গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়। কিন্তু মনে রাখবে এই যে রেমিটেন্সটা, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য মেইন প্লেয়ার। এটা যদি না থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি 2 দিনেই পড়ে যেত। আচ্ছা, শিল্প খাত, খাদ্য, বস্ত্র, ওষুধ, আবাসন প্রভৃতি চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করে। সেবা খাত দেশের মানুষের জীবন মানের উন্নতির জন্য কাজ করে। এরপরে এমসিকিউ আছে, আমাদের এমসিকিউ আছে, দেখি তো পারে কিনা। 1 নাম্বার এমসিকিউটা কেউ পারবে? মাত্রই পড়েছি কিন্তু এটা। 30%। ভেরি গুড সাইফুল। রুকাইয়া পারবে না? হ্যাঁ স্যার, 20%। ভেরি গুড, দুজনই এখন গুড স্টুডেন্ট খেতাব অর্জন করে নিয়েছো। পরের প্রশ্নটা কে পারবে? চা উৎপাদন। চা উৎপাদন। ভেরি গুড, গুড স্টুডেন্ট খেতাব অর্জন করে নিয়েছো আবার দুজনেই। 3 নাম্বারটা কে পারবে দেখি তো? এটা শিল্প খাত হবে, কারণ শিল্পটা হচ্ছে সেবা খাত হবে না কেন? কারণ সেবা তো তুমি দেখতে পারবে না, সেবাটা তো তুমি নিতে পারবে না, দেখতে পারবে না কিন্তু, বা ধরতে পারবে না, কিন্তু ওষুধ তুমি ধরতে পারবে, ব্যবহার করতে পারবে, এই জন্য এটা শিল্প খাত হবে। ঔষধের জন্য আলাদা একটা ইন্ডাস্ট্রি আছে, এটা হচ্ছে ঔষধ নিয়ে কাজ করে। সেবার ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নেই। যেমন ডাক্তার তোমাকে সেবা দিচ্ছে, ডেন্টাল তোমার দাঁত ফেলাচ্ছে, এরকম, বুঝতে পেরেছো? সুতরাং এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে কি খাত? শিল্প খাত। বুঝেছো কেন শিল্প খাত? হ্যাঁ। সাইফুল পারোনি এটা, তাই না? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। দেখি 4 নাম্বারটা কে পারে, কে বস হয় আজকে। কৃষিখাত শিল্পের কাঁচামাল যোগান। পারবে না রুকাইয়া এটা? উভয় খাতে সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করে। না না, শিল্প খাত ও কৃষি খাত ও শিল্প খাতে একে অপরের পরিপূরক। এই কথাটার কারণ কেন জানো? কারণ কৃষি খাতে যে আমরা পড়েছিলাম কি, কৃষি খাত থেকে শিল্পের কাঁচামাল পাওয়া যায়, আমরা পড়েছিলাম না? কৃষি খাতে কি শিল্পের কাঁচামাল পাওয়া যায়, পড়েছিলাম না? এই জন্য কৃষি খাত শিল্পের কাঁচামাল যোগায়, এটা হবে অ্যান্সার। বুঝেছো রুকাইয়া? ও আচ্ছা। আচ্ছা, 5 নাম্বারটা দেখে নাও। 5 নাম্বারটা ধরলাম না, আমাদের আরো একটু পেজ আছে, কয়েকটা বাকি আছে এখনো। এগুলো তোমাদের দিয়ে দিব না, তখন তোমরা প্র্যাকটিস করবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। আচ্ছা, পার্ট 4, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতার পর অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে, যেমন সুশাসন ও গণতন্ত্রের অভাব, দুর্নীতি, দারিদ্র্য, শিক্ষার অভাব। এরপর আরো কিছু প্রবলেম রয়েছে, তার মধ্যে মেইন প্রবলেমটা হচ্ছে যে এই যে আমাদের বিরাট জনশক্তি, এটা হচ্ছে আমাদের সরি প্রবলেম, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, মানে শক্তিশালী দিকটা, এবং এটা আমরা ঠিকভাবে চিনে তার সমাধান করতে হবে। সেই সঙ্গে আমাদের সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগাতে হবে। আমরা আসলে অনেক ভাগ্যবান, আমাদের মাটি, পানি, বিরাট জনশক্তি, এরপর উন্নয়নের পথে এটা বড় অনেক হেল্প করে আমাদের। এই জন্য আমাদের দেশের মানুষকে অনেক পরিশ্রম, এটা কিন্তু সত্য কথা। দেখবে আমাদের বাবা মা কত কষ্ট করে, তাই না? আমাদের বাবা কত কষ্ট করে, সারাদিন কাজ করে এসে তাও মনে করো যে কত কষ্ট করে। আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের বিদেশের মাটিতে তার প্রমাণ দিচ্ছে, যে আমাদের দেশ থেকে যে বিদেশে মানুষ যায়, ভাই বোন যায়, আমাদের আত্মীয়স্বজন যায়, তার কত কষ্ট করে না বিদেশ যেয়ে। এই জন্য এটা বলছে, গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশে যে সাফল্যের পরিচয় দিয়েছে, তা উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনা কি করেছে, তুলে ধরেছে। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের পথ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, এই যে এটা ইম্পর্টেন্ট। এখান থেকে যে ঘ নাম্বার আসতে পারে, বুঝেছো? ইম্পর্টেন্টটা ঘ নাম্বার আসতে পারে, ঘ নাম্বার আসার সম্ভাবনা বেশি। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, তার জন্য দরকার কি? শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ। এরপর কি দেশের তুলনায় আমাদের শিক্ষার হার কম, এটা সত্য কথা। আচ্ছা, শিক্ষায় সরকারের বরাদ্দ অপ্রতুল। বরাদ্দ মানে হচ্ছে সরকার প্রত্যেকটা সেক্টরে কিছু টাকা প্রতি বছর দেয়, তো শিক্ষার ক্ষেত্রেও দেয় আর কি, এটা অনেক অনেক দেয়, অনেক টাকা দেয়। শিক্ষার অভাবে আমাদের দেশে অনেক মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, এটা আসলে সত্য কথা। এই যে আমাদের যে আসলে আমরা সঠিক শিক্ষাটা পাচ্ছি না, এই জন্য কিন্তু আসলে আমরা ভালো মতো কি করতে পারছি না, ভালো মতো সিদ্ধান্ত নিতে পারছি না, যে কখন কি করা উচিত, কখন কি করা উচিত না, এরকম। আচ্ছা, এখানে এগুলো লেখা আছে, এটা একটু করে নিবে, এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো এটা তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এগুলো যত লিখবে তত ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবে, এবং পরীক্ষায় নাম্বারও বেশি পাবে। গ্রাম প্রধান বাংলাদেশে কৃষি এখন উন্নয়নের প্রধান খাত। আধুনিক যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশকের সঠিক ব্যবহার, এগুলো আমাদের কৃষি উৎপাদনের পরিমাণ আরো বাড়াতে পারে, এটা কিন্তু সত্য কথা।
এরপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার দেওয়া আছে, গ্যাস, তেল, যেসব প্রাকৃতিক সম্পদ এখনো অব্যবহৃত রয়েছে, অব্যবহৃত মানে যেগুলো এখন ইউজ করা হয়নি বা খুব কম ইউজ করা হয়েছে, সেগুলোর মধ্যে পরিবেশের কথা মাথায় রেখে বিকল্পভাবে সম্পদ ব্যবহার করতে হবে। মানে এগুলোকে সব যদি শেষ করে ফেলি তাহলে একটা সময় কি হবে, এগুলো আমরা পাবো না, তখন আমরা অনেক সমস্যায় পড়বো। এই জন্য কি লিখেছে, এগুলো হচ্ছে কয়লা উত্তোলন করে বায়ু সৌরশক্তি কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে। মানে কয়লা যে উত্তোলন আছে, আমাদের মাটিতে অনেক কয়লা আছে কিন্তু এটা আমরা উত্তোলন করতে পারছি না, এটা যদি উত্তোলন করতে পারি তাহলে বায়ু ও সৌরশক্তি কাজে লাগিয়ে আমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এটাকে আমরা সেইভাবে ইউজ করতে পারবো। সৌরশক্তি মানে কি জানো, মানে সূর্য শক্তি, যে আমরা সোলার সোলার ইউজ করি না, দেখবে সোলার আছে তোমাদের বাসায় আছে কিনা জানি না, আর এই সোলার দিয়ে আমরা কারেন্ট দেই, এটা হচ্ছে সোলার মানে সৌরশক্তি মানে সূর্য শক্তি। শিল্প না টেকসই উন্নয়নের কথা ভাবতে হবে যে আগামীর জন্য দরকার, মানে এমন উন্নয়নের কথা ভাবতে হবে যেটা সাস্টেনেবল, মানে সবসময় চলমান থাকবে। এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো তোমরা পড়ে নিবে, যেহেতু আমাদের সময় কম, আমাদের আর শেষ করতে হবে, সেজন্য আমি তো টেনে টেনে যাচ্ছি। শিল্পের প্রসার, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলবো। শিল্পের প্রসার, গার্মেন্টস, ঔষধ, সিমেন্ট, সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প খাতকে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমরা আরো অধিক পরিমাণে বিদেশি করতে পারি, রপ্তানি করতে পারি। তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে, অর্থনৈতিক শক্তিশালী হবে। অবকাঠামো উন্নয়ন মানে হচ্ছে সড়ক, সেতু, রেলপথ, পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসাবে এটাও ইম্পর্টেন্ট, এটা করবে। এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো, আমি লাগিয়ে দিচ্ছি তো, এগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সবগুলো ক খ গ মানে যে কোনো জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, বাট অবকাঠামো নির্ভর না, এখান থেকে তোমার খ নাম্বার প্রশ্নটা আসতে পারে, এই জাস্ট এই প্যারাটা থেকে। এটা একটু ইম্পর্টেন্ট। অবকাঠামো নির্মাণ মানে তো বুঝছোই, এই যে তোমার সড়ক, সেতু, রেলপথ, এগুলো যে বানানোর যে একটা বিষয়টা, উন্নতি করতে হবে, এগুলোই হচ্ছে মেনলি অবকাঠামো নির্মাণ। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকারি সুদূর প্রসারী, সুদূর প্রসারী মানে হচ্ছে এমন একটা প্ল্যান দরকার, পরিকল্পনা মানে হচ্ছে এমন একটা প্ল্যান দরকার যেটা তোমার লং টার্মে চলবে বা এমন সময় পর্যন্ত চলবে যেটা আমাদেরকে অনেক হেল্প করবে। এই বিষয় নিয়ে এখানে লেখা আছে কিছু জিনিস। পার্ট 5, দক্ষ জনশক্তি তৈরি, এটা অনেক ইম্পর্টেন্ট। মানব সম্পদ, অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না, মানে যারা কোনো কাজ পারে না তারা কিন্তু আসলে সমাজের কোনো কাজেই আসে না, তাই না? এটাই লেখা আছে। অন্যদিকে যারা দক্ষ বা অনেক স্কিল মানুষ না, তারা ব্যক্তিগতভাবে সফল হয় এবং রাষ্ট্রের যে কাজগুলো সেগুলাই গতিশীলতা আনে বা রাষ্ট্রের কাজে সাহায্য করে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। অর্থনৈতিক সম্পদ মানে যার মাধ্যমে রাষ্ট্র উন্নতি করতে পারবে, রাষ্ট্র ইনকাম করতে পারবে, তাকে বলা হয় অর্থনৈতিক সম্পদ। পক্ষান্তরে মানে হচ্ছে এর বিপরীতে, অদক্ষ মানুষ গণ্য হয়ে রাষ্ট্রের বোঝা হিসেবে, আর যারা অদক্ষ মানে কোনো কাজ টাজ পারে না, খালি উল্টা পাল্টা কাজ করে, তারা বলা হয় তারা হচ্ছে রাষ্ট্রের বোঝা। বোঝা মানে কি, তারা রাষ্ট্রের কোনো কাজে লাগে না। দক্ষ মানুষকে মানব সম্পদ বলা হয়। যারা হচ্ছে মানব সম্পদ কাকে বলে, দক্ষ মানুষকে মানব সম্পদ বলে। ক নাম্বার এটা 100% আসবে। যেমন বিশ্ব ব্যাংকের তথ্য মতে চীন দেশে 141,7,10,000 মানুষ বাস করে, যাদের প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান ব্যবস্থা হয়েছে, দেখেছো? ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে। চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে। মানে চীনের মানুষজন সবাই স্কিল, সবাই পড়াশোনা করেছে, সবাই ভালো মতো পড়াশোনা করতে সবকিছু পারে। তা আমরা কি পড়াশোনাই করি না, খালি কি শিনচ্যান দেখবো, ডোরেমন দেখবো, নারুটো দেখবো? হ্যাঁ, কি একটা অবস্থা, পড়াশোনা কি করি না? পড়াশোনা করতে হবে, কিন্তু আমাদের বাবা মা আমাদের অনেক কষ্ট করে পড়ায়, পড়াশোনা করবে। এই যে এখানে এগুলো লেখা আছে, তোমরা একটু এমসিকিউ গুলো পড়ে নিবে, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো কি কি? মানুষ মানসম্পন্ন শিক্ষা প্রদান, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা। উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা মানে কি জানো? মানে মানুষজন যদি নিজে থেকে ইনোভেটিভ মানে যদি এমন নতুন নতুন কিছু জিনিস তৈরি করতে পারে যা আমাদের অনেক হেল্প করবে, সেজন্য কি বলা হচ্ছে, উদ্ভাবনী ক্ষমতা বিকাশে কি করে হেল্প করবে। প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগের সহায়তা দান, প্রযুক্তিগত যে জ্ঞান যেগুলো অর্জন আছে বা প্রযুক্তিগত যে কাজগুলো আছে, যেমন তোমার কম্পিউটার রিলেটেড জিনিসপত্র, এগুলো অর্জনও, এগুলো যে ব্যবহার করবে এগুলোতে হেল্প করবে। পেশাগত মানে হচ্ছে প্রফেশনাল, মানে যে কাজগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের চাকরি জীবনে, সেগুলো প্রশিক্ষণ মানে সেগুলো ট্রেনিং দেওয়া এবং দক্ষতা অর্জনে কি করা, হেল্প করা। উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, মানে যে কাজগুলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে, প্রোডাক্টিভিটি মানে কাজ করার দক্ষতা বাড়িয়ে দিবে বা উৎপাদন করার দক্ষতা বাড়িয়ে দিবে, সেগুলো কাজকে করা, প্রশিক্ষণ দেওয়া। উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান, মানে যে কাজগুলো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইনোভেটিভ এবং অনেক নতুন জিনিসগুলো এবং মানুষের কাছে সেগুলো জনপ্রিয় হচ্ছে, সেই কাজে মূলধন মানে যে টাকাগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি, যে টাকা দিয়ে আমরা ব্যবসা করি সেটাকে বলা হয় মূলধন। সেই মূলধন খাটানো মানে নতুন নতুন জিনিসের উপরে ইনভেস্ট করা এবং সেগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করা, যা সমাজে ভূমিকা রাখবে। রাষ্ট্র যদি তার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার দর্শন গ্রহণ করতে পারে, তাহলে দর্শন মানে হচ্ছে ভিশন, মানে লং টার্ম ভিশন, মানে লং টার্মে চায় যে আমার জনগণ গুলা একটা একটা বস হোক, একটা জনসম্পদ হোক। তাহলে কি লেখছে, শিক্ষা, সুস্বাস্থ্য, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তা করা সম্ভব।
ফলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না। মানে যে দেশে তুমি সবাই যদি এক্সপার্ট হয়, সে দেশ কি কখনো দরিদ্র থাকতে পারবে? পারবে না। এগুলোই লেখা আছে। দেখি তোমরা এখানে বইয়ের এমসিকিউ গুলা কে পারে, দেখি 1 আর 2। কৃষিখাত। ভেরি গুড। 2 নাম্বারটা কি? ধনী, কৃষিপতি ও ব্যবসায়ী। না, এই যে অ্যান্সার এখানে, যে এখানে অপশন আছে ক, খ, গ, ঘ, দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে অপশন, কোনটা হবে অ্যান্সার? খ। হ্যাঁ, এটা হবে গ। সবাই। সবাই কি করবে? সচল রাখে। এখানে একটা এমসিকিউ আছে, এটা রিজাল্ট সবাই পূর্ণিমা বাসায় সৃজনশীল লিখে দিয়েছি না, সৃজনশীল অ্যান্সার বের করবে, বের করে রিজাল্ট করে রাখবে, আমি জিজ্ঞাসা করবো, বলবে।